শনিবারই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধী দলনেতার নাম ঘোষণা করা হয়। এবারে বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকায় থাকবেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনবাবু, টাফ ফাইট বলা যেতে পারে, কারণ যে জায়গায় এখন পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস দল, বিধানসভায় যতজন থাকবে বিধায়ক, সে জায়গায় একটা টাফ ফাইটের জায়গা। কিভাবে সামলানোর পরিকল্পনা রয়েছে? সবচেয়ে বড় কথা হলো, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই যখনই সে যে কোনো সংগ্রামে থাকে, সেটা তার চ্যালেঞ্জিং। যে কোনো পদেই থাকুক না কেন, কোন পদে থাকলাম বড় কথা না, কোনো পদে না থাকলেও চ্যালেঞ্জিং। কারণ আমি আমার ক্ষেত্রে যেখানে আমি থাকবো, তো দীর্ঘ পথ হেঁটেছি, 62 সাল থেকে রাজনীতি করছি। এই দীর্ঘ পথে বহুবার বহু চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছি। ব্যক্তি জীবনের বক্সিং করতাম, সেটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রতিপক্ষ শক্তিশালী হতেই পারে, চ্যালেঞ্জিং হতেই পারে। তো সেটাকে মোকাবেলা করতে গেলে সেটা ছিল ইন্ডিভিজুয়াল গেম, আজকে কালেকটিভ গেম। আপনি যারা আছে এখন বিধানসভায়, এই প্রবল যুদ্ধেও যারা জয়ী হয়ে এসছেন, যদিও আমি মনে করি না এটা সত্যিকারের মানুষের মানসিকতার প্রতিফলন, এর মধ্যে আরও অনেক কিছু ছিল, যেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইছি না। তবে ঠিকই লড়াই হবে, ফ্লোরে দাঁড়িয়েও লড়াই হবে, বাইরেও লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আবার রাস্তায় নামছেন। যিনি একদিন পশ্চিমবাংলায় মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করতে করতে অনেক অনেক অত্যাচার সহ্য করেছি আমরা, সে সময় সব কিছু পার করে এসে আমরা ক্ষমতায় এসেছি। অতএব এটা আমাদের কাছে নতুন লড়াই নয়, এই লড়াইয়ের অভিজ্ঞতা আমাদের আছে। আমি মনে করি যে আমাদের দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আবার রাস্তায় নামছেন। সেই রাস্তায় নেবে আবার আমরা আমাদের পথ খুঁজে নেব, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। 215 থেকে 81-তে নেমে যাওয়া, এবং শুধু তাই নয়, আপনি এর আগে মন্ত্রী হয়েছেন। মন্ত্রিত্ব পদের কথা আমি ছেড়ে দিলাম, বিধানসভায় সরকারি মুখ্য সচেতক হিসেবে কাজ করেছেন। এইবারে এখন আপনি বিরোধী দলনেতা হিসেবে কাজ করবেন। এই যে ট্রানজিশন পিরিয়ডটা, মানসিকভাবে তো একটা ভীষণভাবে ধাক্কা লাগার জায়গা, আপনার হোক বা আপনার দলের পক্ষেই হোক। না, আমি খুব ধাক্কা লেগেছে এই ধরনের কথা শব্দ ব্যবহার করতে চাই না। রাজনীতিতে জয়ও আছে, পরাজয়ও আছে, দুটো কি মেনে নিতে হয়। তো পরাজয় হয়েছে যখন, সেই পরাজয়টা আমি আমার অন্তর থেকে সামগ্রিকভাবে সঠিক পরাজয় বলে মনে করছি না। এর মধ্যে আমি তো নিজেই দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট কেমনভাবে মমতাকে হারিয়ে দেওয়া হয়েছে জোর করে। অর্ধেক গুণার পর ভেতরে ঢুকে পড়ে সব আমাদের চিফ ইলেকশন এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়েছে, সমস্ত কাউন্টিং এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে, তারপরে রেজাল্ট তৈরি হয়েছে। ফলে আমি এগুলোকে অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারছি না, কিন্তু তবুও আলটিমেটলি মানতেই হবে, কারণ ফলাফলে যা বেরিয়ে এসছে সেটাকে মেনে নিতে হবে। হ্যাঁ, কিন্তু 2011-র আগে যখন আপনি বিধানসভায় ছিলেন, তখন সরাসরি বিরোধী শিবিরের হয়েই আপনি বিধানসভায় ছিলেন, কিন্তু তারপরেই এখন হচ্ছে এমন একটা জায়গায় চলে গেছে বিষয়টা, জয়ী শিবির থেকে পরাজিত শিবিরের দিকে চলে যাওয়া। এইটা তো একটা ভীষণভাবে মনোবলত ধাক্কা লাগার বিষয়। কার মনোবলে আঘাত লেগেছে বলতে পারবো না, আমার মনোবলে কোনো আঘাত লাগায়নি। আমি খেলার জগৎ থেকে এসেছি, আমার মনোবলে কোনো আঘাত লেগেছে বলে আমি মনে করি না। আমার সহকর্মীরা অনেকে হেরে গেছে, হয়তো তাদের জন্য আমার মন খারাপ হতে পারে, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে আমি আবারও বলছি, আমি খেলাধুলার জগৎ থেকে এসেছি। ফলে সে জায়গাটা আমি যখন লড়াই করেছি, জয়লাভ করেছি, বেশিরভাগ ক্ষেত্রেই, এক দু জায়গায় যা হেরে যায়নি তা নয়, জয় পরাজয় আছেই, এটাকে মেনে নিতে হয়। এটা নিয়ে ভেঙে পড়লে চলবে না, এটাকে নিয়েই চলতে হবে। এই প্রথমবার দেখা যাবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রয়েছে বিজেপির বিধায়করা। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এর আগে সিপিএম ছিল, কিন্তু বিজেপি কখনো এত সংখ্যার বিধায়ক কখনো বিধানসভায় দেখা যায়নি। সেটাকে কিভাবে দেখছেন? কতটা সামাল দেওয়া যাবে? সিপিএমের আমলে যদি সামাল দিতে পারি, বিজেপির আমলে পারবো না কেন? যখন সিপিএম ক্ষমতায়, তৃণমূলের আমি একা ছিলাম বিধানসভায়, প্রথম বিধায়ক হিসেবে গিয়েছিলাম একা।
তার পরবর্তীকালে আমরা সংখ্যায় ধীরে ধীরে বেড়েছি, সেইভাবেই এগোবো আমরা আস্তে আস্তে। এই যে দলের এই কঠিন সময়, এখন দেখা যাচ্ছে অনেক নেতাকে বিরূপ মন্তব্য করতে, সে বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা আমি মোটেই ভালো চোখে দেখি না। যদি কারো মনের মধ্যে বিরূপতা থাকেই, সেটা অনেক আগে থেকেই থাকা উচিত ছিল এবং সেটা সঠিক জায়গায় সেটাকে বলা উচিত ছিল। আজকে বলার মানে হলো সে দলটাকে নিশ্চয়ই ভালোবাসেনি। দলকে যে আমি আমার ছেলে ভালোবাসি, সে একটা অন্যায় কাজ করেছে, আমি মাইক লাগিয়ে রাস্তায় গিয়ে বলবো না আমার ছেলে খারাপ। আমি আমার সন্তানকে ভালোবাসি, সেই ভালোবাসা একদিন সে অন্যায় করেছে বলে রাস্তায় মাইক লাগিয়ে বলবো না আমার ছেলে খারাপ। আমি তাকে বলবো, তাকে শাসন করব, আর তাকে ভালোবাসে বোঝাবো। কিন্তু আজকে যারা বলছেন তারা তো এতদিন বলেননি, তারা হঠাৎ করে বলছেন কেন? অর্থাৎ তারা এই দলে ছিলেন, হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েছিলেন, দল করার উদ্দেশ্য নিয়েছিলেন না। তার মানে দলের এই সমালোচনার কথা আপনি পারতপক্ষে স্বীকার করছেন, মানে কোথাও একটা খারাপ লাগা ছিল দলের জন্য? যাদের ছিল, আমার কথা বলিনি, আমি তো খারাপ কথা বলিনি, যাদের ছিল তারা যথাযোগ্য স্থানে বললে ব্যাপারটা অনেক বেশি সমীচীন হতো। তারা না বলে রাস্তায় বলছেন, ফুটপাতে বলছেন, মাইকে বলছেন, টিভিতে বলছেন, এগুলো আমি মনে করি না যে দলকে ভালোবাসার লক্ষণ। অনেকে বলছেন যে তৃণমূল সরকারের এবারের পতনের পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং তাকে প্রাধান্য দেওয়া সেটা একটা কারণ। শোভনদেব চট্টোপাধ্যায় এত বছর ধরে রাজনীতি করছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে গোড়া থেকে রয়েছেন। আপনার যদি দর্শন বলা যায় বা এই পরাজয়ের কারণ বলা যায়, আপনি কি সেটাকে মনে করেন? আদৌ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বেশ কয়েকটি জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। তার নবজোয়ার, 21 সাল, এইসব নির্বাচনগুলোতে তার ভূমিকা ছিল অসাধারণ। এবারের নির্বাচনটাতে কাউকে একটা স্কেপ কোট করা ঠিক হচ্ছে বলে আমি মনে করি না। অভিষেক কম পরিশ্রম করেনি, কম লড়াই করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় কম পরিশ্রম করেনি বা কম লড়াই করেনি, কিন্তু তারপরেও পরাজয় হয়েছে। অর্থাৎ আমাদের বিরোধী দলে যারা ছিলেন তারা যে পলিটিক্সটা করেছেন, আমি তো মানে দিল্লির আমাদের কপিল সিব্বালের বক্তব্য শুনছিলাম, আমি জহর সরকারের বক্তব্য শুনছিলাম, তারা বলছে যে নাস্টি ইন্টেলেকচুয়ালস তারা এই 5 বছর ধরে পরিকল্পনা করে এই পরাজয় এসছে আমাদের কাছে। এটা ডেমোক্রেসিকে ধ্বংস করার একটা প্রবণতা এবং এটা হচ্ছে একটা স্বৈরাচারী শাসনের একটা পদধ্বনি শোনা যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে। অতএব সবটাকেই মানুষের মনের অভিপ্রায়ের প্রতিফলন বলে আমি মনে করতে পারছি না। যারা পণ্ডিত লোক তারা পর্যন্ত এই কথা বলছেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছেন যে প্রয়োজনে বাম বা অতিবামের সঙ্গে পথ চলতে পারেন তারা, আপনি কিভাবে দেখছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত, বা বলতে পারেন যে তার যে দর্শন? নেত্রী যদি মনে করেন সেটা করবেন। তিনি তো আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় হেঁটেছেন, সে রাস্তায় হেঁটে তো কখনো আমরা পরাজিত হইনি, সুফল পেয়েছি আমরা। এবারেও আমরা নৈতিকগতভাবে মনে করি না পরাজিত হয়েছি। আমরা বললাম না, জহর সরকারের কথাটাই বলি না, কিন্তু বাম অতিবামের সঙ্গে পথ চলা কি সম্ভব আদৌ? কোনো অসুবিধাই নাই। রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না, হয় না। দের ইজ দ্য পার্মানেন্ট ফ্রেন্ডশিপ অ্যান্ড পার্মানেন্ট এনিমিটি ইন দ্য পলিটিক্স। পার্মানেন্ট এনিমিটিও নেই, পার্মানেন্ট ফ্রেন্ডশিপও নেই ইন দ্য পলিটিক্স। এটা বেসিক থিওরি, এটাকে মেনে চললেই পারি। যদি মনে করি যে বিজেপি ইজ মোর ডেঞ্জারাস আমাদের কাছে, তাদের আগ্রাসন সেটা একটা স্বৈরাচারী আগ্রাসনের পদধ্বনি বলে মনে হয়, তাহলে সেটা মনে করবে তারা। আর যদি না মনে করে তো করবে না, সেটা তাদের ব্যাপার। অর্থাৎ প্রয়োজনে কখনো শত্রুর সঙ্গেও হাত মেলানো যেতে পারে, যুদ্ধে এমনটা হয়ে থাকে। এবং শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যেমনটা বলছেন যে বিরোধী দলনেতা হয়েও লড়াইয়ের ময়দান তিনি ছাড়তে চান না, বরঞ্চ আরও লড়াই করতে চান এবং লড়াই জারি রাখতে চান। ক্যামেরায় অমিতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।